আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি এক অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়েছে। কেন বলছি, পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। কারণ একদিকে বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে দেশে এখনো আওয়ামী লীগের সমর্থন 40 থেকে 50%। ভোট ব্যাংক নিয়ে অনেক গবেষণার কথা আমরা শুনি, কিংবা এই সংখ্যাটা এরও বেশি এমনটাও বলা হয়। বাস্তবতা বলছে এই বিশাল জনগোষ্ঠী রাজনীতির মাঠে কার্যত অনুপস্থিত। প্রশ্ন হচ্ছে, যদি এত সমর্থন থাকে তাহলে আওয়ামী লীগ কোথায়? কেন তারা রাজনীতির নিয়ামক না হয়ে দর্শক হয়ে উঠছে? 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবার কথা শুনছি আমরা, সে নির্বাচন ঘিরে আওয়ামী লীগের দেশে থাকা নেতা কর্মী সমর্থকদের মধ্যে বিপুলভাবে রাজনীতিতে ফিরে আসার যে চিন্তা, স্বপ্ন বা আকাঙ্ক্ষা জায়গা করে নিয়েছিল বা একটা সময় দেখা গিয়েছিল বা শোনা গিয়েছিল, তার এখন অবস্থাটা কি? কোথাও কি আছে আওয়ামী লীগ নিয়ে কার্যকর আলোচনা? আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো আসলে একটু বুঝতে চেষ্টা করব। ভারতের কলকাতা বা দিল্লি থেকে পরিচালিত হচ্ছে আওয়ামী লীগ, এমনটি আমরা এখন জানি। সেই কলকাতা বা দিল্লি থেকে পরিচালিত রাজনীতি দিয়ে আওয়ামী লীগ কি আদৌ বাংলাদেশের রাজনীতির মাঠে ফিরতে পারবে খুব দ্রুত? সেটা কবে নাগাদ পারবে বা কিভাবে পারবে? নাকি বাংলাদেশের রাজনীতিতে তাদের ফেরার পথ ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে? দর্শক, এসব আমার প্রশ্ন নয়, আওয়ামী লীগের একনিষ্ঠ কিছু কর্মী সমর্থকের মনের অভিব্যক্তি এগুলো। এমন প্রশ্ন কেন উঠছে কারণ গত 7 দশকেরও বেশি পুরনো দলটির ব্যাপক সমর্থনের কথা শোনা যায়, জনসমর্থন এখানে সেখানে আমরা এটা শুনতে পাই। কিন্তু অনেকদিন হলো দলটির তেমন রাজনীতি নেই রাজনীতির মাঠে, বিশেষত 2024-এর আগস্টে ক্ষমতাচ্যুত হবার পর থেকে। তারপরও একটা সত্য অস্বীকার করার উপায় নেই, দেশের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের বড় একটি অংশ এখনো মনে করে তারা শেখ হাসিনার শাসনামলে তুলনামূলকভাবে ভালো ছিলেন। দ্রব্যমূল্য নিয়ে তারা সন্তুষ্টির কথা বলেন, যদিও তখনও মাঝে মধ্যে বিভিন্ন পণ্যমূল্য অনেক রেকর্ড সৃষ্টি করেছে। অবকাঠামো উন্নয়ন নিয়ে অনেকে আত্মতুষ্টি প্রকাশ করেন, এটা অবশ্য আওয়ামী লীগের চরম নিন্দুক যারা তারাও স্বীকার করেন। অনেকে বলেন রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার একটা দক্ষতা ছিল, একটা কেন্দ্র ছিল, যেটা এখন নেই। এই কথাটিও হয়তো সত্য। এরকম বেশ কিছু নস্টালজিয়া আজও অনেক আওয়ামী লীগ কর্মী সমর্থকদের মনে কাজ করে। কিন্তু রাজনীতি কি শুধু নস্টালজিয়া দিয়ে চলে? কোন দল চলতে পারে না। রাজনীতি চলে নেতৃত্ব, সংগঠন, মাঠ এবং বৈধতা দিয়ে। এই চারটির একটিও আজ আওয়ামী লীগের হাতে নেই। রাজনীতির অনেক বিশ্লেষক বলেন, নেতৃত্বহীন জনসমর্থন হলো সবচেয়ে বিপজ্জনক অবস্থা যার মধ্যে এখন আওয়ামী লীগ আছে। তারা বলেন, আজ আওয়ামী লীগের সমর্থক আছে কিন্তু নেতৃত্ব নেই মাঠে। জেলা উপজেলা কমিটি নিষ্ক্রিয়, অধিকাংশ কর্মী আত্মগোপনে, নীরব, বিচ্ছিন্ন পরস্পর। নেতা কর্মী সমর্থকদের মধ্যে যোগাযোগ নেই বললেই চলে। ফলে এই সমর্থনটা আসলে ভোট ব্যাংক নয়, এটা একটা নীরব, অসংগঠিত, আতঙ্কগ্রস্ত জনসমষ্টি আপনি বলতে পারেন। রাজনীতির ভাষায় এটাকে বলে লেটেন্ট সাপোর্ট বা সুপ্ত জনসমর্থন, যা জাগাতে হলে চাই জীবন্ত নেতৃত্ব। আর আওয়ামী লীগের সেই নেতৃত্বের উল্লেখযোগ্য অংশ এখন ইউরোপে, আমেরিকায়, ভারতের কলকাতায় এবং দিল্লিতে, দেশে নয়। দিল্লিতে আছেন স্বয়ং দলীয় প্রধান শেখ হাসিনা, সেখান থেকেই তিনি এক এক সময় সক্রিয় হচ্ছেন, সোচ্চার হচ্ছেন। কিন্তু গত 18 মাসে দেখা গেছে দিল্লির অডিও রাজনীতি অনেক ক্ষেত্রেই কিছুটা ব্যর্থ হয়েছে। আবার যদি একেবারে ব্যর্থ নাও বলতে হবে ধারাবাহিকতার ঘাটতি রয়েছে। একটু ব্যাখ্যা করি, গত 18 মাসে আমরা কি দেখেছি? দিল্লি থেকে মাঝে মাঝে অডিও বার্তা এসেছে, ভার্চুয়াল নির্দেশ এসেছে, কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, হুমকি বা হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এসবের ফলে যে কিছু হয় না তা কিন্তু নয়।
প্রতিবারই সোশ্যাল মিডিয়ায় কিছু আলোচনা হয়েছে, 2-3 দিন উত্তেজনা থেকেছে, তারপর সব থেমে গেছে। কারণ খুব সহজ, দূরদেশ থেকে দেওয়া নির্দেশনা রাজনীতির মাঠের বাস্তবতায় টিকে থাকতে পারে না বা টিকে না। যেখানে কর্মীরা জানেন তারা মাঠে নামলে গ্রেফতার হবেন আর নেতৃত্ব নিরাপদ দূরত্বে থাকবে, তবু অনেকে নেমেছেন আমরা দেখেছি এবং গ্রেফতারের শিকারও হয়েছেন। আসলে এই অসম সম্পর্ক কোনো রাজনৈতিক বিস্ফোরণ তৈরি করতে পারে না, শুধু ক্ষণস্থায়ী বুদবুদ তৈরি করে, যেটি আসলে গত 18 মাসে দেখা গেছে। নয়তো এমন হবার কথা ছিল না, এটা মনে করেন অনেক রাজনীতির বিশ্লেষক। তারা বলেন 2024-এর 5 আগস্ট বা আগস্টের বাকি দিনগুলোতেও অনেকেই বলেছেন, অনেকে মনে করেছেন আগামী 10-20 বছরেও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারবে না। কিন্তু ইউনূস সরকারের বয়স 2 মাস না পেরোতেই আওয়ামী লীগ যথেষ্ট প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। কিন্তু 18 মাস পর এখন অনেকেই বলছেন ইউনূস সরকারের সীমাহীন ব্যর্থতাও কেন আওয়ামী লীগকে ট্র্যাকে ফেরাতে পারল না। এটাই এই সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। কারণ ইউনূস সরকার অদক্ষতার অভিযোগে অভিযুক্ত, আইন শৃঙ্খলা নিয়ে হাজারো প্রশ্ন আছে, তারা বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করেছে, যেখানে প্রাপ্য জামিন পর্যন্ত মেলেনি বা মিলছে না। অনৈতিক সাংবাদিক দমনের কথা সকলেই আপনারা জানেন। এরপর আছে সংখ্যালঘু নির্যাতনের বিষয়, সংখ্যালঘু নিরাপত্তায় সরকারের সীমাহীন ব্যর্থতা। বরং এই ক্ষেত্রে আমরা বলবো সরকারের প্রচ্ছন্ন পৃষ্ঠপোষকতার নীল নকশাও মাঝে মধ্যে দৃশ্যমান হয়ে উঠেছে। দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ নিয়ে আর কি বলবো, অনেকেই এটি নিয়ে মুখ খুলছেন। আরো অনেক কিছু আছে, সেদিকে না যাই। এরকম পরিস্থিতিতে সাধারণত বিরোধী দল, মানে এখানে আমি আওয়ামী লীগকেই ধরবো বিরোধী দল হিসেবে, কারণ বিএনপি এবং জামাত তো ইউনূস সরকারের অংশ এবং এই সরকারের সুবিধাভোগী, তাহলে বিরোধী দল আওয়ামী লীগ। কিন্তু তাহলে আওয়ামী লীগের তো শক্তিশালী হবার কথা ছিল, কিন্তু তা হয়নি। সুযোগ দেওয়ার পরও হয়নি, সুযোগ তৈরি হওয়ার পরও পারেনি আওয়ামী লীগ। ক্ষেত্র প্রস্তুত করে দেওয়ার পরও, মানে ইউনূস সরকার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে, তাও হয়নি। হয়নি কেন? এর মানে কি? এর মানে হলো আওয়ামী লীগ নিজেকে এই সময়ের রাজনীতিতে বিকল্প হিসাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। আমার সমালোচনাটা হয়তো কারো কারো কাছে নির্মম ঠেকবে, কিন্তু সত্যিকার যদি আপনি বাস্তবতার দিকে তাকান, বিশ্লেষণ করেন, তাহলে আমার কথাগুলোকে উড়িয়ে দিতে পারবেন না, এটি আমার বিশ্বাস। তো এই যে পরিস্থিতি, এটাকে কারো ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়ার কিন্তু সুযোগ নেই, অহেতুক আত্মপ্রসাদে ভুগবারও সুযোগ নেই। এটা আমি বলবো স্রেফ নেতৃত্বের ব্যর্থতা। প্রেক্ষাপট যাই হোক না কেন, সবসময় আপনি সমতল মাঠে খেলবেন? উঁচু নিচু ঢিবি আছে এমন বন্ধুর জায়গায়ও আপনাকে চলতে শিখতে হবে, জানতে হবে, পারতে হবে। হ্যাঁ, এই জায়গায় অনেকে, বিশেষ করে আওয়ামী লীগের একদল কর্মী সমর্থক হয়তো বলবেন আওয়ামী লীগের জন্য এখন অনেক বাধা, নিষেধাজ্ঞা আছে দলের প্রতি, আছে আইনি নানান দেয়াল, অর্থাৎ বাধাটা শুধু রাজনৈতিক নয়। এ কথাটাও সত্য, কারণ আজ আওয়ামী লীগ শুধু রাজনৈতিকভাবে দুর্বল নয়, তারা আইনিভাবে নিষিদ্ধ, সরকার করে দিয়েছে। তাদের দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ, তাদের স্ট্রং যে ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ, অধিকাংশ নেতা পলাতক বা আত্মগোপনে, উল্লেখযোগ্য সংখ্যক নেতা কারাগারে। এছাড়া আছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা মামলা, অর্থাৎ বাধার শেষ নেই। এই বাস্তবতায় নির্বাচনের পর সরকার বদলালে এই যে নিষেধাজ্ঞা, এই যে বাধা, এই যে প্রতিবন্ধকতা, এগুলো কি রাতারাতি উঠে যাবে? কি মনে করেন আপনারা? কি মনে করে আওয়ামী লীগ? কি ভাবেন এই দলের নেতা কর্মীরা যারা কল্পনা করেন যে রাতারাতি কিছু বদলে যাবে? আসলে তাদের এমন ধারণা কি বাস্তবসম্মত? কারণ আওয়ামী লীগের জন্য যে বাধাগুলো গড়ে উঠেছে তা কি শুধু সরকারি সিদ্ধান্ত, কেবল ইউনূসীয় সিদ্ধান্ত? আমার মনে হয় না। সেখানে কি বিএনপি, জামাত, এনসিপি এবং ওয়াকার বাহিনীর সম্মতি নেই, উৎসাহ নেই? অর্থাৎ যদি থাকে তাহলে এগুলো হলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এসব কারণেই বলছি নির্বাচন পরবর্তী, মানে 12 তারিখে যদি নির্বাচন হয়, নতুন সরকার গঠন হয়, তাহলে নির্বাচন পরবর্তী আওয়ামী লীগের আচমকা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ক্ষমতায় বা ট্র্যাকে ফিরে আসার যে স্বপ্ন, সেটি আমার কাছে বেশ দুর্বল বলে মনে হয়। একটা কথা শুনছি বহুদিন ধরে বা কিছুদিন ধরে, আওয়ামী লীগের
পলাতক নেতৃত্বের একটি অংশের মধ্যে অনেকের ধারণা, এমন একটি ধারণা আছে, তারা বলছেন নির্বাচন হয়ে গেলে পরিস্থিতি বদলে যাবে, আমরা ফিরতে পারবো, মানে এরকম একটি প্রেক্ষাপট তৈরি হবে। কিন্তু বাস্তব প্রশ্নগুলো একটু কঠিন নয় কি? সেটা কি তারা অনুধাবন করছেন, বিবেচনা করছেন? বিএনপি কে আওয়ামী লীগকে সহজে মাঠে ঢুকতে দেবে? জামাত কেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে জায়গা করে দেবে? এই দুটো দলের সঙ্গে আওয়ামী লীগ তাদের শাসনামলে যা যা করেছে, বাংলাদেশের রাজনীতি কি তা ফেরত দিতে চাইবে না? কি মনে হয় আপনাদের? সবকিছু এত সরল। যারা এমন সরল চিন্তে আচ্ছন্ন, তাদের কাছে আমার একটি প্রশ্ন, নতুন ক্ষমতাসীনরা যারাই আসুক, কেন অতীতের শক্তিকে পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ দেবে? যেখানে আওয়ামী লীগকে ঘায়েল করার অনেক রসদ তাদের হাতে রয়েছে। বাস্তবতা হলো এইসব প্রশ্নের সন্তোষজনক কোনো উত্তর নেই। আমার কাছে যেটা মনে হয়, আজ আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় সংকট হলো নৈতিক ও আবেগিক নেতৃত্বের অভাব। যেখানে কর্মীদের অনেকে ভয়ের মধ্যে আছেন, ভয় পাচ্ছেন, যেখানে অনেক কর্মী কারাগারে, অনেকে আত্মগোপনে, সেই প্রেক্ষাপট যখন কতিপয় নেতা, এমনকি দল প্রধানও নিরাপদ আবাসে বসে রাজনীতির নির্দেশ দেন, সেই নির্দেশনা কি কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনতে পারে? এটাই রাজনীতির আসলে এখনকার নির্মম বাস্তবতা। অস্বীকার করা মানে বালিতে মুখ গুজে থাকার মতো। আমি যদি বিষয়টিকে ছোট করে আনতে চাই, তাহলে বলবো আওয়ামী লীগ একটি প্রাচীনতম দল, বৃহত্তম দল, কোনো সন্দেহ নেই, তাদের বিশাল সমর্থন আছে, কিন্তু এই মুহূর্তে তাদের দৃশ্যমান রাজনীতি নেই। দলটির নেতাকর্মীদের স্বপ্ন আছে, কিন্তু বাস্তব পরিকল্পনা নেই। আশা আছে, কিন্তু সুবিন্যস্ত পথরেখা নেই। এ কারণেই গত 18 মাস ধরে কলকাতা, দিল্লি থেকে পরিচালিত রাজনীতি বাংলাদেশের মেট্রো রাজনীতিতে বারবার পথ হারাচ্ছে। যারা মনে করেন নয়াদিল্লির সাউথ ব্লক বা মোদী সরকার কিংবা রাশিয়ার পুতিন আওয়ামী লীগের জন্য ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ হবে, তারা আসলে বেশি কল্পনা বিলাসী বলেই আমার মনে হয়। হয়তো এই কারণেই অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন আওয়ামী লীগের ফেরার পথ প্রশস্ত নয়, বরং ধীরে ধীরে তা সংকুচিতই হচ্ছে। দর্শক, বাংলাদেশের রাজনীতি শূন্যতা সহ্য করে না। যে শূন্যতা পূরণ করতে পারে না, রাজনীতি তার জন্য অপেক্ষা করে না। এখানে আমি আওয়ামী লীগের কথাটাই বলছি। প্রশ্ন তাই একটাই, আওয়ামী লীগ কি বাস্তবতার মুখোমুখি হবে, নাকি দূরদেশের স্বপ্নেই দিন কাটাবে? আপনার মতামত জানতে চাই আমরা। লিখুন আপনার মনের কথা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।